আপনাদের আরোগ্য কামনায় আমাদের এই চ্যানেল আরোগ্য এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যাতে আপনাদের শরীর, মন, স্বাস্থ্য সব দিক থেকে ভালো থাকে, তাই প্রথমেই সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। বসন্তকাল আসছে এবং এই সময়ে যে রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হয় সেটি হলো বসন্ত রোগ, যেটিকে আয়ুর্বেদিক ভাষায় হয়তো বলা হয়ে থাকে মুসুরিকা রোগ, যেটি দ্বিদোষ এবং ত্রিদোষ বিভিন্নভাবে সৃষ্টি হয়। রস ধাতুকে আশ্রয় করে যে রোগ সেটা হচ্ছে জলবসন্ত রোগ, এবং রক্ত মাংস প্রভৃতি ধাতুকে যেটি দূষিত করে সেটি হলো জাত বসন্ত রোগ। বসন্ত রোগের বিভিন্ন ভাগ আছে, আমরা প্রত্যেকটি আলোচনা করব এবং তার চিকিৎসা প্রাকৃতিক উপায়ে সহজে আপনি বাড়ি বসেই কিভাবে করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং অবশ্যই আমরা আপনাদের বলবো যে কোনো রোগের ক্ষেত্রেই আপনারা অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এখানে উল্লেখিত সকল তথ্য প্রামাণ্য ও নির্ভরযোগ্য গ্রন্থ এবং পুস্তক থেকে সংগৃহীত, তবে স্বাস্থ্যের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই কোনো অভিজ্ঞ ও যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বচিকিৎসা বিপজ্জনক হতে পারে, তাই নির্দিষ্ট রোগ ও শারীরিক অবস্থার ভিত্তিতে বিশেষজ্ঞর পরামর্শ গ্রহণ করাই শ্রেয়। আজকে আমাদের আলোচনার বিষয় বসন্ত রোগ। যেটাকে আমরা পক্স বলেও অভিহিত করে থাকি। এই রোগটি মূলত এই সময়ই হয়ে থাকে, মূলত বসন্তের শুরুতে। এই সময় যে আবহাওয়া থাকে সেই আবহাওয়াটি এই রোগের সংক্রমণের জন্য সবথেকে বেশি উপযুক্ত। তবে যে কোনো রোগেই ভয় পেলে চলে না। যদি আপনি ভয় পেয়ে যান তবে সেই রোগটি আরও আপনাকে চেপে বসবে, এবং যে কোনো রোগ সাংঘাতিক আকার ধারণ করে ভয় পেলে। তাই প্রথমেই ভয় পাওয়ার কিছু নেই। রোগ আরোগ্য পদ্ধতি আমরা যদি সঠিকভাবে মেনে চলি, সঠিক ওষুধ খাই, ওষুধের সাথে সাথে অবশ্যই সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পথ্য। আপনি কিভাবে চলছেন, সারাদিনের আপনার জীবনশৈলী কী, সেটাই যদি ভুল হয় আপনি যতই ওষুধ খান না কেন আপনার রোগ সারবে না, সহজে কোনোদিনই সারবে না। আমরা এই ভিডিওতে প্রাকৃতিক ঔষধ সম্পর্কে আলোচনা করব, হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব। তবে হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ভিত্তিক, একই রোগের বিভিন্ন ওষুধ হতে পারে। মনে রাখবেন, হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। অর্থাৎ রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ কিন্তু হোমিওপ্যাথিতে দেওয়া হয়ে থাকে। একই রোগের বিভিন্ন এই জন্য ওষুধ দেখা যায় হোমিওপ্যাথিতে। বিভিন্ন ডাক্তার একই রোগের জন্য বিভিন্ন ওষুধ দেন, কারণ সেই মানুষটা ভিন্ন, তার চিন্তা ভাবনা ভিন্ন। হোমিওপ্যাথি মূলত মনের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। মন মানুষের যেমন হবে সেই অনুযায়ী কিন্তু রোগীর ওষুধের মাত্রা এবং ওষুধ কী হবে সেটা নির্ভর করে। এছাড়াও রোগের বিভিন্ন লক্ষণের উপরও নির্ভর করে থাকে। আসুন আমরা শুরু করি আজকের আলোচনা। প্রথমেই বসন্ত রোগ কত ধরনের হয়ে থাকে। আমরা সাধারণত দেখেছি চিকেন পক্স, স্মল পক্স, মাঙ্কি পক্স, কাউ পক্স, ক্যামেল পক্স, এই ধরনের বিভিন্ন রকম পক্স কিন্তু হয়ে থাকে। এছাড়াও ভ্যাকসিনিয়া ভাইরাস অর্থাৎ ভ্যাকসিন থেকেও কিন্তু এই রোগ হয়ে থাকে তার সাইড এফেক্ট অনুযায়ী। চলুন আমরা এক এক করে আলোচনা করি যে কী কী রোগ মূলত হয়ে থাকে। প্রথমত চিকেন পক্স, যেটা খুবই কমন। চিকেন পক্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ছোট ছোট ফোস্কার মতো দানা সারা শরীরে হয়ে থাকে।
এবং যা অত্যন্ত চুলকায়। প্রথমে সাধারণত মুখে, তারপরে আস্তে আস্তে বুকে, পিঠে, ধীরে ধীরে সারা শরীরে এই রোগ কিন্তু ছড়িয়ে পড়ে। যেমন এখানে একটি বাচ্চার শরীর আপনি দেখতে পাচ্ছেন, প্রথমে মুখে উঠেছে দানা দানা লাল লাল মতন, এবং এখানেও এরকম সারা গায়ে কিন্তু সেগুলো ছড়িয়ে পড়তে থাকে। এবার আমরা আসছি পক্সের বিভিন্ন ধরন, চিকেন পক্স, স্মল পক্স। যেমন চিকেন পক্সের ক্ষেত্রে ছোট ছোট ফুসকার মতো দানা উঠে চুলকায়, মাথা ব্যথা হয়, অনেকের জ্বর আসে। এক্ষেত্রে ভ্যারিসেলা টিকা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু খুবই আমরা উপকার পেতে পারি। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অনেকের ইনফেকশন হতে পারে, তবে আমরা যদি প্রথম থেকেই এর চিকিৎসা শুরু করি তাহলেই কিন্তু উপকার পাওয়া যায়। যখনই দেখবেন বাড়ির আশেপাশে বসন্ত রোগ দেখা দিয়েছে, এমনকি বাড়িতে কারোর হয়েছে, তখনই 2 চামচ কলমি শাকের রস একটু গরম জলে সিকি কাপ দুধ সহ খেলে, বা বাড়িতে যাদের রোগ হয়নি তাদের সকলকে খাওয়ালে রোগ সংক্রমণের ভয় থাকে না। এটা হলো একটি প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবে কাজ করে, আপনি বলতে পারেন। পরপর কিছুদিন খেতে হবে। তারপরে দেখবেন এই সময় কুল ওঠে, টোপা কুল, দেশি যেগুলো কুল। ভগবান আমাদের জন্য সমস্ত ওষুধ কিন্তু প্রকৃতিতেই তৈরি করে রেখেছেন। যে সময়ের যে সবজি বা ফল, সেগুলো খেলে কিন্তু সেই সকল রোগ হয় না। যেমন সজনে ফুল শাকের মতো রান্না করে খেলে বসন্ত রোগের ভয় থাকে না, সজনে ডাঁটা খেলে বসন্ত রোগের ভয় থাকে না। এ সময় সজনে ফুল, সজনে শাক, সজনে ডাঁটা ইত্যাদি কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। চিকেন পক্স খুবই কমন রোগ, ঠিক আছে। স্মল পক্স, গুটি বসন্ত বলা হয়ে থাকে, এটি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে। 1979 সালে WHO এটা ঘোষণা করেন। এটি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছিল এক সময়, এবং প্রচুর মানুষ মারাও যেত, কারণ এটি অত্যন্ত সংক্রামক। একজনের হলে খুব শীঘ্রই আরেকজনের হতো, বড় বড় ফুসকা আকারে শরীরে উঠে যেত। এর ভ্যাকসিন বেরিয়ে গেছে, ছোটোবেলাতেই বাচ্চাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, যার ফলে এটা কিন্তু আর হয় না। আগে অত্যন্ত মারাত্মক ছিল। এক্ষেত্রে লক্ষণ একই, জ্বর, গলা ব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা এবং গায়ে বড় বড় ফোসকা ওঠা। এবার আমরা আসছি মাঙ্কি পক্স। মাঙ্কি পক্স মূলত ওই ফোসকা জাতীয় ঘা শরীরে ছড়িয়ে পড়ে। স্মল পক্সের টিকায় এর উপকার পাওয়া যায়। কাউ পক্স আরেক ধরনের পক্স, যেটা সাধারণত গরু থেকে মানুষের সংক্রমণ ঘটে। হাতে, শরীরে ফোসকার আকার মতো হয়, খুব বিরল, তাই সেরকম টিকার দরকার হয় না। প্রথমে স্মল পক্সের টিকা নিলেই যথেষ্ট। ক্যামেল পক্স, যেটা উটের থেকে হয়, যেসব অঞ্চলে মানুষ গবাদি পশু হিসাবে উটের ব্যবহার বেশি করেন, রাজস্থান বা মরুভূমি অঞ্চলে, বালিয়ারি অঞ্চলে, সেই সব জায়গায় উট যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তবে কিন্তু সেটা মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে। আরেকটি হলো ভ্যাকসিনিয়া ভাইরাস, যেটা ভ্যাকসিন থেকে হয়। সাধারণত স্মল পক্সের টিকার জন্য এটা হয়। স্মল পক্সের টিকা নেওয়ার পর তাদের শরীরে সামান্য ফোসকার মতো ঘা হয়, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আপনার শরীরে পক্সের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। পক্স যে কোনো বয়সের মানুষের হতে পারে, একদম বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত, এবং সাধারণত একবার হলে পুনরায় পক্স হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আসছি ইনকিউবেশন পিরিয়ড। সাধারণত জলবসন্তের ক্ষেত্রে 10 থেকে 21 দিন। এই ইনকিউবেশন পিরিয়ড মানে ভাইরাসটি যখন আপনার শরীরে প্রবেশ করলো তার 10 থেকে 21 দিন, গড়ে 14 থেকে 16 দিন, আপনি
কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে আপনার শরীরে সেই ভাইরাসটি প্রবেশ করেছে। সেটা আস্তে আস্তে আপনার শরীরে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বাইরে প্রকাশ পায়, তখনই আপনি বুঝতে পারেন আপনি এই রোগে আক্রান্ত। তবে ইনকিউবেশন পিরিয়ডে আপনার থেকে অন্য লোকের ছড়ানোর কোনো সম্ভাবনা থাকে না। যতক্ষণ না আপনার শরীরের গুটিগুলো উঠছে, সারা শরীরে যখন পক্সের গুটিগুলো উঠে যায়, প্রথমে মুখেই ওঠে সাধারণত, তারপরে বুকে, তারপরে পিঠে, আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে। যতক্ষণ না উঠছে ততক্ষণ কিন্তু সাধারণত ছড়িয়ে যাওয়ার ভয় থাকে না, এবং একবার যখন উঠে গেছে তখন দেখতে হবে তার চামড়া যেন আপনি হাত দিয়ে না তোলেন, এবং যদি চামড়া ওঠে সেই চামড়াগুলো একটা নির্দিষ্ট জায়গায় পুটলি করে একটি প্লাস্টিকে আলাদা করে রাখতে হয়, যাতে ওটা কোথাও ছড়িয়ে না পড়ে। তাহলে সেখান থেকে আরও মানুষের সংক্রমণ ঘটতে পারে। এবং সবথেকে ভালো ঘরের মধ্যে থাকা, মশারির মধ্যে থাকা, সেগুলি নিয়ে আমরা এক এক করে আসছি আলোচনায়। প্রথমে আমরা আসি বসন্ত রোগের লক্ষণে। প্রথমত গায়ে ব্যথা দেখা যায়, প্রায় 104 ডিগ্রির কাছাকাছি। অনেকের জ্বর চলে আসে, মাথায় ব্যথা দেখা যায়, সারা শরীরে ব্যথা হয়। এটা প্রথম লক্ষণ। তারপরে আমরা দেখি ডে 2 বা 3-তে কপালে এবং মুখে প্রথমে প্রকাশ পায়, এবং আস্তে আস্তে লাল লাল, যেমন আপনার ছবিতে দেখছেন, লাল লাল মুখগুলো দেখা যায়। তখনই আপনি বুঝতে পারেন যে আপনার পক্স হয়েছে। এই সময়ই আমরা বুঝতে পারি। অর্থাৎ পক্স ভাইরাসটা অ্যাটাক করার প্রায় 14 থেকে 15 দিন পর যখন এটা শরীরে ফুটে ওঠে, তখনই আমরা কিন্তু বুঝতে পারি আমাদের পক্স হয়েছে। তারপরে আস্তে আস্তে যখন ডে 4 বা ডে 5, চতুর্থ থেকে পঞ্চম দিনে সারা শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। যত এটা বেরিয়ে যাবে ততই ভালো, ততই পুনরায় হওয়ার সম্ভাবনা কম। শরীর থেকে যতটা বের হওয়া যায়, বের করে ফেলা যায়, ততই ভালো। এবং হোমিওপ্যাথি ওষুধ এবং প্রাকৃতিক চিকিৎসা কিন্তু সব থেকে এর ভালো চিকিৎসা। এই জন্যই বলবো, কারণ এটা আরও আপনাকে এই রোগগুলোকে বাইরে বের করতে সহায়তা করে, নাকি ভিতরে চেপে দিতে। সাধারণত দেখা যায় অ্যালোপ্যাথি বিভিন্ন মেডিসিন বা ক্রিম যে কোনো চর্মরোগকে ভিতরে চেপে দেয়, এবং উপরের যে চর্মরোগ যদি ভিতরে একবার চেপে যায়, সেটা গিয়ে কিন্তু আপনার ফুসফুসকে অ্যাটাক করে, যার ফলে আপনার শ্বাসকষ্ট শুরু হয়। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চর্মরোগ সারানোর পরই মানুষের শ্বাসকষ্ট রোগটা ধরে যায়। যারা মূলত অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন, চর্মরোগ সারার পরপরই তার কিন্তু শ্বাসকষ্ট রোগ শুরু হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করবেন ন্যাচারালি হলুদ, নিম পাতা বাটা, চন্দন, এগুলো এবং নারকেল তেল, এই কটা জিনিস চামড়ার জন্য খুব উপকারী। যে কোনো বাজারে পাওয়া যায় যেসব কেমিক্যাল ক্রিম আছে, ওগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং যে কটা আমি বললাম, নারকেল তেল, পিওর নারকেল তেল, হলুদ বাটা, নিম পাতা বাটা, চন্দন, এই হলো আমাদের মূল ক্রিম। এইগুলো লাগানো যেতে পারে। এছাড়াও বিভিন্ন দাগ তুলতে ডাবের জলও, কচি ডাবের জলও ব্যবহার করা হয়। এবার আমরা পরের আলোচনায় আসছি। বসন্ত রোগের লক্ষণ এবার হচ্ছে আমাদের ডে 6। ডে 6-এ আমরা দেখি ফোস্কার মতো হয়, এবার আস্তে আস্তে পাকতে থাকে, এবং কিছুদিন পর ওগুলোর মধ্যে পুঁজের সঞ্চার হয়, মামড়ি পড়তে থাকে, এবং যার ফলে আমরা দেখতে পাই যে ওর ভিতরে যে খোসাগুলো আছে পুঁজের, ওগুলো কিন্তু তখন আস্তে আস্তে উঠতে থাকে। প্রথমে পুঁজের সঞ্চার হয় 9ম থেকে 10ম দিনে। এই সময় কখনো ভুলেও খুব চুলকালেও হাত দিয়ে খুঁটবেন না, ওখানে নিম পাতা বোলাবেন, কোনোভাবে খোটা যাবে না, তাহলে সেখানে আপনার সারা জীবনের মতো একটা গর্ত হয়ে যাবে, দাগ হয়ে যাবে, এবং সেটা কিন্তু রিকভার করা খুবই মুশকিল হয়ে যায়। তাই কখনো ভুলেও মামড়িগুলো খুঁটবেন না, পুঁজগুলো খুঁটবেন না, ফাটাবেন না, এগুলো একা একাই শুকিয়ে যাবে। যদি
সেগুলো খোটেন তাহলে কিন্তু সেখানে একটা গর্ত হয়ে যাবে। 14তম দিনে মামড়ি পড়তে থাকে অটোমেটিক, এবং আস্তে আস্তে দেখা যায় 20 থেকে 22 দিনের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। অনেকের এরও আগে হয়ে যায়, 4 থেকে 5 দিনের মধ্যেও কেউ সুস্থ হয়ে যায়। অনেকের সম্পূর্ণ বেরোয় না, হয়তো মুখে পিঠে একটুখানি বেরোলো। যাদের একটু বেশি বাড়াবাড়ি হয় সেক্ষেত্রেই এটা 14 দিন বা সম্পূর্ণ আপনি এনার্জি সহ নিজেকে ফিরে পেতে 20 থেকে 22 দিন লেগে যায়। এই দুর্বলতা কাটতে একটু সময় লাগে, তবে এই সময় একটু সাবধানে থাকতে হয়। তো আমরা যে লক্ষণগুলি আলোচনা করলাম তার মূলত 4টি অবস্থা আমরা বললাম। প্রথমে তো লাল ফুসকুড়ি উঠছে মুখে, তারপরে আস্তে আস্তে বুকে, শরীরে, পিঠে সরাচ্ছে, হালকা জ্বর থাকে, দুর্বলতা থাকে। তারপরে সেগুলো আস্তে আস্তে তার মধ্যে জল আসে, সেগুলো পাকতে শুরু করে। সেগুলো পেকে যাওয়ার পর সেগুলো চুলকানি সৃষ্টি হয়, চুলকোয়, কিন্তু সাবধান, সেগুলো কোনোভাবে চুলকানো যাবে না বা তোলা যাবে না হাত দিয়ে। কয়েকদিন পর সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় এবং মামড়ি পড়তে শুরু করে। চামড়ায় একটা গাঢ় বাদামি দাগ সৃষ্টি হয় এবং আস্তে আস্তে সেগুলো খসে পড়ে, এবং সেই মামড়িগুলোকে আপনারা একটা যত্ন করে এক জায়গায় রাখবেন যাতে সেগুলো কোনো জায়গায় ছড়িয়ে না পড়ে। এই ঋতুতে এই রোগ হয় বলেই এই রোগের নাম বসন্ত রোগ। এবং এই ঋতুর আবহাওয়া উষ্ণ এবং শুষ্ক থাকে কিছুটা, এবং সেটা ভাইরাস ছড়ানোর জন্য উপযোগী, বিশেষ করে বসন্ত রোগের ক্ষেত্রে। তাই এই সময় আপনাদের উপযোগী ফল আহার করতে হবে। এই সময়কার সিজনাল ফল, সিজনাল শাকসবজি খেতে হবে। পক্স হলে কী করবেন? ঠান্ডা জাতীয় জিনিস খাবেন, মেথি ভেজানো জল, মিষ্টি বা গুড়ের জল, কাঁচা মুগ ডাল খুবই শরীর ঠান্ডা করে। সিজনাল ফল, কুল, সজনে ডাঁটা, সজনে ফুলের শাক, ডাবের জল ইত্যাদি অবশ্যই খাবেন। হেলদি জিনিস খাবেন তো শরীর ভালো থাকবে। পক্সের জায়গাগুলোতে সাদা চন্দন লাগাবেন, নিম পাতা বেটে লাগাবেন, সাথে নিম পাতা সবসময় রাখবেন, নিম ডাল সাথে নিম পাতা। স্নানের সময় যখন স্নান করবেন নিম পাতা ফুটিয়ে সেই জল ব্যবহার করবেন। বিছানার পাশে নিম পাতা রাখবেন, মশারির মধ্যে থাকবেন। পক্স হলে কী কী করবেন না, যেটা আগেও বললাম, পক্সের গুটি ভুলেও খুঁটবেন না, চামড়া হাত দিয়ে ওঠানোর চেষ্টা করবেন না, এটি নিজেই পড়ে যাবে। চামড়া কখনো যেখানে সেখানে ফেলবেন না, গরম তেলে ভাজা জিনিস খাবেন না। পক্সের কালো দাগ দূর করতে তুলসী পাতার রস পক্সের জায়গায় লাগালে কালো দাগ দূর হয়। প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই যেটা সব থেকে সহজলভ্য সেটা হলো হলুদের গুঁড়ো 0.5 গ্রাম থেকে 1 গ্রাম মাত্রায়, উচ্ছে পাতার রস 1 চামচ একটু গরম করে সেই রস মিশিয়ে দিনে 2-3 বার খেতে হবে। তাহলে আপনার শরীর থেকে আরও সেই পক্সের যে গুটিগুলো সেগুলো আরও প্রকাশ পাবে। এছাড়াও আরেকটি যোগ আছে আদার রস এবং তুলসীর রস। এটা খেলেও কিন্তু গুটিগুলো তাড়াতাড়ি বের হয়ে আসে। হোমিওপ্যাথিতে বসন্ত রোগের অনেক চিকিৎসা আছে। হোমিওপ্যাথিতে আপনারা মূলত যেটা বললাম যে হোমিওপ্যাথি কিন্তু রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে থাকে। তাই প্রথমেই যে সকল ওষুধ আমরা বলছি, প্রথমেই আপনারা বাজার থেকে কিনবেন না, আগে আপনাদের লক্ষণ দেখবেন, লক্ষণ অনুযায়ী কিন্তু চিকিৎসা করবেন। তার আগে বলে রাখি, পক্স রোগীর জামা কাপড় কিন্তু প্রত্যেক দিন ভালো করে ধুতে হবে, রোদ্রে শুকোতে হবে। পক্স রোগীর ঘরে ধুনো দিতে পারেন, ঘরের বাতাস পরিষ্কার রাখার জন্য খোলামেলা স্থানে তাকে থাকতে দেবেন, জানলা দরজা যেখানে পরিষ্কার আছে, আলো বাতাস আসছে, কিন্তু রোদ্দুর গায়ে লাগানো যাবে না। গায়ে যেন সরাসরি রোদ্দুর না লাগে, কিন্তু চেষ্টা করবেন খোলামেলা পরিবেশে থাকতে। পর্দা অবশ্যই ব্যবহার করবেন, জানলায় খোলামেলা থাকবে কিন্তু পর্দা ব্যবহার করবেন যাতে বাতাসে দূষিত বায়ু সৃষ্টি না হয়। তার জন্য সবথেকে ভালো ঘরে ধুনো দেওয়া। ধুনো বলতে ধূপকাঠি নয়, বিভিন্ন কেমিক্যাল ধূপকাঠি নয়, সেগুলো কিন্তু আরও মারাত্মক ক্ষতি করে।
প্রকৃত ধুনো যদি পান তবেই ব্যবহার করবেন। ধুনো খুব উপকারী জিনিস, বাতাসকে রোগবিষ মুক্ত করে। যাদের বাড়িতে বড় বড় গাছ আছে, যেমন নিম গাছ, বেল গাছ, এবং আগেকার দিনে স্কুলে আপনারা দেখবেন অবশ্যই কদম গাছ থাকতো, হর্তকি গাছ, বয়রা গাছ, এগুলো আগে স্কুলে থাকতো। কারণ তখনকার শিক্ষকরা জানতেন যে এই সকল গাছ যেখানে আছে সেখানে বাতাস পরিষ্কার থাকে, রোগ জীবাণু বাতাসে প্রবেশ করতে পারে না। আগে প্রত্যেকটা স্কুলে চেষ্টা করা হতো যে এইসব রাখার। যেমন ধরুন কদম ফুলের গাছ তো আপনারা অবশ্যই দেখবেন যে প্রতিটা স্কুলেই মোটামুটি কিন্তু কদম ফুলের গাছের ব্যবহার আমরা দেখতে পাই। যাই হোক, এবার আমরা আসছি বসন্ত রোগের হোমিওপ্যাথিক চিকিৎসায়। প্রথমেই ম্যালেড্রিনাম, এটি কিন্তু বসন্ত রোগের সংক্রমণের শুরুতেই ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে, যার ফলে রোগের আগেই অনেকে এটি ব্যবহার করেন, বাড়িতে রেখে দেন। বসন্তকাল শুরুর আগেই অনেকে এটা ব্যবহার করে উপকৃত হন। ভ্যাকসিনাম, যেটা স্মল পক্স বা চিকেন পক্সের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, বসন্ত রোগের দাগ কমাতেও ব্যবহার করা হয়, এবং এটি ভ্যাকসিনের বিকল্পরূপে, হোমিওপ্যাথিক বিকল্পরূপে অনেকে ব্যবহার করে থাকেন। যারা আয়ুর্বেদিক ভ্যাকসিন দিতে চান না বা অ্যালোপ্যাথিক ভ্যাকসিন দিতে চান না, মূলত সবই আয়ুর্বেদ থেকেই এসছে। যে কোনো ওষুধ বলুন, সবের মূল মাদার অফ মেডিসিন কিন্তু আয়ুর্বেদ, এমনকি অ্যালোপ্যাথেরও। শল্য চিকিৎসা বলুন, যার উপর অ্যালোপ্যাথ দাঁড়িয়ে আছে, অপারেশন, সেটাও এসছে আয়ুর্বেদ থেকেই। শল্য চিকিৎসার ধারণা প্রথম ভারতবর্ষ থেকেই ওনারা পেয়েছিলেন। এমনকি এই যে গুটি বসন্তের স্মল পক্সের যে ভ্যাকসিন, এটা যদিও ব্রিটিশরা দাবি করেন যে এডওয়ার্ড জেনার তাদের বিদেশি একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, কিন্তু আমাদের দেশীয় একজন ডাক্তার, ডক্টর BM হেগড়ে, যিনি খুবই নামকরা ডাক্তার এবং একজন সায়েন্টিস্টও বটে, উনি অ্যালোপ্যাথিক ডাক্তার, উনি কিন্তু বলেছিলেন এটি ভারতীয় একজন বাঙালি, সবথেকে বড় কথা বাঙালি, এবং বর্তমানে বাংলাদেশের একটি অঞ্চল থেকে উনি ছিলেন। তখন তো ভারতবর্ষ এবং বাংলাদেশ একটাই ছিল, একটাই দেশের মধ্যে পড়তো। বর্তমানে বাংলাদেশ সেরকম একটি স্থান থেকে একজন কবিরাজ বা আয়ুর্বেদিক ডাক্তার এরকমই একজন ছিলেন, যিনি এটি আবিষ্কার করেছিলেন। এইরকম উনি রিসার্চ করে পেয়েছেন এবং উনি সেটাকে ঠিকমতো চ্যানেলাইজ করতে পারেননি অ্যাজ এ ভ্যাকসিন। ব্রিটিশরা সেটাকেই নিয়ে গিয়ে অ্যাজ এ ভ্যাকসিন হিসেবে পরীক্ষা করলেন এবং নিজেদের নাম দিয়ে চালালেন, যেটা মূলত ওনারা সব ক্ষেত্রেই করেছেন, বর্তমান বিজ্ঞান বলুন, এবং মূলত এখনও করে চলেছেন। আমাদের ভারতীয় সভ্যতা ওনারা ফলো করেন, এটাই সব থেকে ভালো যে ওনারা সেটাকে ফলো করেন, কিন্তু নিজের নামে চালানোর ব্যাপারটা ওনাদের আছে। বিদেশিরা মূলত চায় নিজেদেরকে সবসময় বড় করে দেখাতে। যাই হোক, এবার আসি আমাদের হোমিওপ্যাথিকের বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে। ভ্যারিওলিনাম, এটি গুটি বসন্ত প্রতিরোধ করতে সাহায্য করে। শরীরে বসন্তের গুটি উঠতে শুরু করলে এটি উপকারী হতে পারে। কিছু ক্ষেত্রে এটি চিকেন পক্স থেকেও সুরক্ষা দিতে পারে। তবে এইগুলি সরাসরি ব্যবহার করার আগে অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আপনার লক্ষণ অনুযায়ী কিন্তু এই ওষুধগুলি ব্যবহার করা হয়ে থাকে। সবার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে একই ওষুধ হয় না। তবে প্রাথমিক পর্যায়ে সবার ক্ষেত্রে আমরা যেটা প্রয়োগ করে থাকি, দেখা যায় অ্যাকোনাইট ন্যাপটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে জ্বর আসলে, উদ্বেগ হলে, শীত লাগলে এটা ব্যবহার করা হয়। তারপরে জ্বরের সাথে যখন লালচে ফুসকুড়ি ওঠে তখন বেলেডোনা 30-200 2 ঘন্টা অন্তর 1 ফোঁটা করে ব্যবহার করা হয়। চুলকানি, ফুসকুড়ি, জ্বালা পোড়া থাকলে রাস্টক্স ব্যবহার করা হয়। যাদের শরীর দুর্বল লাগছে, ফুসকুড়ি খুব বেশি উঠছে, তাদের অ্যান্টিমটার্ট
বা উঠতে চাইছে না, সেক্ষেত্রেও দেখা যায় অ্যান্টিমটার্ড ব্যবহার করে যাতে পক্সটা আরও বেরিয়ে আসে সেই দিকে কিন্তু ডাক্তাররা চেষ্টা করেন যে অ্যান্টিমটার্ড ব্যবহারের ক্ষেত্রে। এমনকি ডক্টর রটি ট্যানাক্সি একে বসন্ত রোগের সবথেকে সদৃশ্যতম ওষুধ বলে বলেছিলেন অ্যান্টিমটার্ডকে। তবে অনেক ধরনের ওষুধ আছে, যেমন সালফার ব্যবহার করা হয় চুলকানি ও ত্বকে প্রদাহ থাকলে। এছাড়াও বসন্ত রোগে আপনারা আরও ওষুধ পাবেন, থুজা পাবেন। ডক্টর ওয়াইনিং হোসেন বসন্ত রোগের সর্বশ্রেষ্ঠ ওষুধ বলেছিলেন থুজা 30 বা থুজা 200। এগুলো পরে যদি দাগ থেকে যায় তবে সেক্ষেত্রেও ব্যবহার করা যায়, দাগ তুলতে খুবই ভালো কাজ দেয়। বসন্ত রোগ অনেক ধরনের হয়, যেমন চর্মদল বসন্ত, সেক্ষেত্রে আর্সেনিকের ব্যবহার দেখা যায়, ব্যাপটিসিয়ার ব্যবহার দেখা যায়। বসন্ত রোগের প্রথম অবস্থায় ব্রায়োনিয়াও ব্যবহার দেখা যায়, কারণ সে সময় অত্যন্ত জ্বর থাকে, মাথায় ব্যথা থাকে, জল পিপাসা থাকে। এগুলো লক্ষণ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। মূলত আমরা দেখেছি অ্যান্টিমটার্ড, ব্রায়োনিয়া, বেলেডোনা এগুলো ঘরে রাখতেই হয়। হোমিওপ্যাথিক কিছু ওষুধ আমরা কিন্তু অনেকেই জানি, যেমন পড়ে গেলে আর্নিকা সাথে সাথে খাওয়ানো, ব্রায়োনিয়া, রাস্টক্স, তারপরে নাক্স ভূমিকা, কার্বোভেজ ইত্যাদি ওষুধ কিন্তু সকলেই মোটামুটি ঘরে রাখেন বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে ব্যবহার করার জন্য। তবে অবশ্যই শরীরের লক্ষণ বুঝে এগুলো ব্যবহার করতে হয়। আপনার ঠান্ডায় ভালো লাগছে না, গরম খেলে আরাম ভালো লাগছে, আপনার বমি পাচ্ছে কি পাচ্ছে না, আপনার জল তেষ্টা পাচ্ছে কি পাচ্ছে না, এইসব বিভিন্ন রকম বিষয় কিন্তু দেখতে হয়। এই সময় রৌদ্র লাগানো যায় না, পরিষ্কার জামাকাপড় পরতে হয়, ছানার জল, ঘোল, জল সাবু, বার্লি এসব খেতে হয়, হালকা হালকা খাবার, বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া যায় না। খুব যদি ঘিয়ে পক্ক জিনিস খেতে ইচ্ছা হয়, ঘিয়ে পক্ক জিনিস খাওয়া ভালো, তেল মশলা না খেয়ে ঘি দিয়ে ভাজা সেই সকল জিনিস খেলে তাও কোনো ক্ষতি হয় না যদি খুব ভালো কিছু খেতে ইচ্ছা করে। এছাড়া হালকা খাবার, ঠান্ডা খাবার খাওয়াই সব থেকে ভালো। তো আমরা এবার আসি যে সাধারণত বসন্তকালে যে কোনো পীড়া বা যে কোনো রোগ সারানোর জন্য সব থেকে ভালো ওষুধ ছিল মধু। ভারতীয় যেসব জ্ঞানীগুণী মানুষরা ছিলেন, পণ্ডিতরা ছিলেন, সাধু মহাত্মারা ছিলেন, তারা এটি বলতেন যে বসন্তকালীন পীড়া যাহা মধু ব্যবহারে সারায় তাহা, শরবত কিংবা লেহন করে নিত্য খাবে বারে বারে। অর্থাৎ মধু দিয়ে শরবত তৈরি করে বা মধু চেটে তার সাথে কিছুটা গোলমরিচ দিয়ে খেলেও কিন্তু উপকার পাওয়া যায়। তবে অনেকের শরীর গরম হয় বলে বারবার না খাওয়াই ভালো, সকালে হয়তো একবার খেলেন। কিন্তু বসন্তকালে মধু ব্যবহারে কিন্তু অত্যন্ত উপকার পাওয়া যায় এবং বলা হয়ে থাকে এক গ্লাস যদি আপনি ওআরএস জল খান দুর্বলতা কাটাতে, সেটা কাজ করতে প্রায় আধ ঘন্টা সময় লাগে, কিন্তু মধু 5 মিনিটের মধ্যে শরীরের এনার্জিকে রিস্টোর করতে পারে। তাই মধু ব্যবহার করা অনেক বেশি উপযোগী বা ভালো বলতে পারেন। যেটা বলছিলাম প্রথমেই যে আমাদের ভারতীয় চিকিৎসকরাই কিন্তু মূলত সব রোগের আবিষ্কর্তা, সব রোগের ঔষধের আবিষ্কর্তা, কারণ আয়ুর্বেদ শাস্ত্র ভারতেই প্রথম আসে। আমি একটি পুস্তকে পড়েছিলাম যে ভারতে আগে এত বেশি রোগের প্রাদুর্ভাব ছিল না। বিদেশিরা যখন আসলো, তাদের নৌকা করে যখন তারা এসে নামলো এবং তারা বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক তৈরি করতে করতে বিভিন্ন রোগের সৃষ্টি করেছিল এবং সেগুলো ছড়াতে সাহায্য করেছিল। নাহলে ভারতের পরিবেশ সব কিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল। ভারতের গাছপালা,
এবং ভারতীয়দের জ্ঞান গরিমা, যখন বাইরের মানুষরা কিছুই জানতো না তখন ভারতে বড় বড় ইউনিভার্সিটি ছিল, তক্ষশিলা, নালন্দা। তো বড় বড় ইউনিভার্সিটিতে বড় বড় সাবজেক্ট পড়ানো হতো। ভারত শিক্ষা দীক্ষায় অনেক বেশি উন্নত ছিল, তবে সিস্টেমেটিক্যালি তাদের শিক্ষাকে নষ্ট করা হয়েছে বিদেশিদের দ্বারা, বিভিন্ন ধর্ম মতের লোকেদের দ্বারা। তবে আমরা চাই যে প্রত্যেকেই ভালো থাকুক, যারা আমাদের ক্ষতি করেছেন তারাও যাতে সুস্থ হয়ে সুস্থ মস্তিষ্কে তাদের মাথায় বুদ্ধির সঞ্চার হয় সঠিক, সেটাই আমাদের কামনা। কারণ ভারতের আদর্শ সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, অর্থাৎ সবাই সুখী হন। শুধু আমাদের ধর্মের লোক সুখী হবে এরকম ভারতবাসীর কথা নয়, বা আমাদের দেশের লোক সুখী হবে সেটা ভারতবাসীর কথা নয়। ভারতবাসীর কথা সবাই সুখী হোক, সবাই নিরাময় হোক, সবাই সুস্থ থাকুক, এবং সেই উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেল। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আবারও আমরা এই চ্যানেলে বিভিন্ন রোগের প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আপনি যদি কোনো বিশেষ রোগের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটি কেমন লাগলো। যদি উপকৃত হন আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। শেয়ার করবেন, শেয়ার করলেও আরও মানুষের কাছে পৌঁছায়। লাইক করলেও কেন বললাম, কারণ ইউটিউব অ্যালগোরিদম ওইভাবেই হয়তো কাজ করে, যেসব ভিডিওতে বেশি লাইকস বা সাবস্ক্রাইবার যে চ্যানেলে বেশি এবং যাদের রিয়েল টাইম ভিউ বেশি, সেই সব ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছায়। এবং আমরা চাই এইসব ভিডিও মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছাক, যাতে মানুষ ঔষধ ছাড়াই উপকৃত হতে পারে প্রাকৃতিক পদ্ধতিতে, এবং খুব সহজেই মানুষ আরোগ্য লাভ করতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।